নিজেকে এত সুন্দর রাখো, এত ফিট রাখো, কি করে? আমি তো খুব ট্যালেন্টেড একজন শিল্পী নই, সুতরাং আমি যে কাজটা করি সেটার জন্য খুব পরিশ্রম করতে হয়। আমি কোনোদিন জিম যাইনি, কিন্তু এটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, জিম বা যোগা এগুলো তুমি করো? জিম আমার জানা নেই। যোগা আমাকে করতে হয় আমার কিছু কিছু কারণে, মানে ধরো ডান্সের কারণে, বা ধরো একবার স্লিপ ডিস্ক হয়েছিল সেটার কারণে। ভীষণ শান্ত একজন মানুষ, খুব অনেকটা মানে পেশেন্টলি সব কাজ করো, সেটা দেখে মনে হয়। আমি নিজেও বুঝতে পারি না, জানো, আমি কিন্তু ভীষণ একা চুপচাপ থাকতেও ভালোবাসি। মানে একা, আমার সামনে একটা বড় টিভি পড়ে আছে, আমি খুললামই না, সামনেই রিমোট, আমি বাস নিজের সঙ্গে নিজের সময় কাটাতে ভালোবাসি। আর ডায়েট? ডায়েট তো করি না, আমি সবই খাই। একদমই করো না? একদমই না। আমার কফিতে এসছে চিনি দেওয়া, চিয়ার্স। মানে চিনিও খাও? চিয়ার্স। ডেফিনেটলি আমারও কফি, কিন্তু এটা চিনি চিনি ছাড়া। কিন্তু তুমি চিনি একদম মানে সবসময় খাও? এবং বাকি সমস্ত খাবার? খুব ভালো হয়েছে। নাচ করতে করতে অভিনয়ে আসা কবে, সেটা কবে? শর্মিলা টেগোর, এবং সে যে একজন বিশেষ একজন সুন্দরী, সে যে তারপরে পরে বুঝলাম সে একজন অ্যাক্ট্রেস, তখন আমার মনে হলো কি গালে টোল পড়লেই বোধহয় হিরোইন হওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, যতটা সিনেমা করতে ভালোবাসেন, ঠিক ততটাই বা বলা যায় তার থেকে অনেকটা বেশি নাচ ভালোবাসেন। অর্থাৎ নৃত্যশিল্পী এবং অভিনেত্রী দুটোই তার কাছে প্রায় সমান। আমরা কথা বলছি ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্তকে নিয়ে, এবং আজকে আমার পডকাস্টে অতিথি বা গেস্ট তিনি। ইন্দ্রাণীদি, স্বাগত জানাই তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম আমাদের ডেবি আনলিস্টে, আমার ডেবি আনলিস্টে। অ্যাট লাস্ট তোমাকে পেলাম, তোমার সঙ্গে দেখা হলো। একদম, আমরা অনেক দিনের বন্ধু, কিন্তু দেখা হয় না। দেখা হয় না, দেখা হয় সোশ্যাল মিডিয়ায়, দেখি Exactly. তোমার বিভিন্ন কাজের জায়গা দেখি, তোমার এমনি কোথায় ঘুরতে যাচ্ছ, কি করছো, হ্যাঁ, সেগুলো তো হ্যাঁ। দেখা হয়, কিন্তু আমিও সামনাসামনি দেখি। দেখা হয় না। আমার প্রথমেই যখন আমি ভাবছিলাম তুমি এলে, একদম প্রথম প্রশ্নটা থাকবে, এত সুন্দর কি করে থাকো, কি করে রাখো নিজেকে? এই বোধহয় তুমি প্রথম বললে, আমাকে কেউ কখনো সুন্দর বলেইনি। এ কি? হ্যাঁ, এটা তাই আমি হতেই জানি পারে না। না। সিরিয়াসলি তুমি বলছো, আমার খুব ভাল লাগছে, কিন্তু আমি তো জানি না যে আমি সুন্দর কিনা। অফকোর্স সুন্দর, ভীষণ সুন্দর, এবং নিজেকে এত সুন্দর রাখো, এত ফিট রাখো, কি করে? আমি খুব পরিশ্রম করি, জানো, হুম। খুব পরিশ্রম করি। সেটা আহ, যে আমি তো খুব ট্যালেন্টেড একজন শিল্পী নই, সুতরাং আমি যে কাজটা করি সেটার জন্য খুব পরিশ্রম করতে হয়। যে সবাই বলে একটু নাচতে পারি, তাহলে নাচটা ভালো করে করার জন্য এত ভালো করে প্র্যাকটিস করবো যে লোকে বলে যেন হ্যাঁ ভালো নাচে। আসলে তো আমি সেটা নই আর কি, মানে খুব ওটার জন্য একটা পরিশ্রম। তারপরে ধরো আমার বাড়িতে কোনো মানে কেউ ইন্টেরিয়র করে দেয়নি, কোনো ইন্টেরিয়র ডিজাইনার এনে করিনি, তো যেভাবে সাজিয়েছি মানুষ বলে যে ভালো। এবারে যেহেতু ভালো বলে, এটাকে যেন যতবার আসবে ততবার আরো ভালো বলে, তার জন্য একটা পরিশ্রম থাকে। এবং যেহেতু বাড়িটাও আয়তনে বড়, মানে আমার ট্রিপলে আর কি, হুম হুম। তো তাতে আমার প্রচুর পরিশ্রম হয়, সিঁড়ি দিয়ে ওঠা নামা সারাক্ষণ পরিশ্রম। আমার বাড়ির কোনো মানে হেল্প যদি কেউ না আসে, কিছু পড়ে থাকে না, আই ডু এভরিথিং মাইসেলফ। ইয়েস, সেটা ক্লিনিং থেকে শুরু করে, ডাস্টিং থেকে শুরু করে everything? একদম কোনো কিছু বাদ যাবে না আর কি, এভরিডে সেটা হওয়া দরকার। এখন শুটিংয়ের জন্য যদি আমি না পারি সেটা আলাদা কথা, শুটিং বা শোর প্রায়োরিটি সবার আগে, কিন্তু এমনি সময় তো আমি করি, বা তার আগে পিছু টাইম ম্যানেজমেন্ট। আমার একটা গার্ডেন আছে, টেরেস গার্ডেন আছে, সেটাকে মেনটেন করা। মেয়ে এখন হিরোইন হয়েছে, তার জন্য প্রচুর, মানে তার তো এই দায়িত্ববোধটা এক্ষুনি আসেনি, তো সুতরাং সে তো চলে গেল, তার বাকি সবকিছু সামলানো সেটাও আমি করি। সেটাও তোমার। হ্যাঁ, তারপর ধরো একটা স্কুল আছে আমার, সেই স্কুলের রিলেটেড যে সমস্ত কাজকর্ম সেটা বলো, মানে আমার ২৪ ঘন্টাটা কম মনে হয়। তো আমি যে নিজে আমি কোনোদিন জিম যাইনি, কিন্তু এটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, জিম বা যোগা এগুলো তুমি করো? জিম আমার জানা নেই। যোগা আমাকে করতে হয় আমার কিছু কিছু কারণে, মানে ধরো ডান্সের কারণে, বা ধরো একবার স্লিপ ডিস্ক হয়েছিল সেটার কারণে, তো এসবের জন্য হয়তো করতে হয়, কিন্তু আমি খুব একটা ওই ব্যাপারে ধৈর্য নেই। যোগা করার জন্য আমার মনে হয় খুব ধৈর্য ধরে করা উচিত, সেই ধৈর্যটা আবার আমার নেই।
ওকে। ভীষণ ইমপেশেন্ট। হ্যাঁ, তাই? হ্যাঁ। তোমাকে দেখে মনে হয় ভীষণ শান্ত একজন মানুষ। খুব অনেকটা মানে পেশেন্টলি সব কাজ করো সেটা দেখে মনে হয়। নো? আমি নিজেও বুঝতে পারি না জানো? আমি কিন্তু ভীষণ একা চুপচাপ থাকতেও ভালোবাসি। মানে একা আমার সামনে একটা বড় টিভি পড়ে আছে, আমি খুললামই না। সামনেই রিমোট আমি ব্যাস নিজের সঙ্গেই নিজের সময় কাটাতে ভালোবাসি। কথা বলা, ভাবনা চিন্তা করা, সবার কথা ভাবা। সবটাই আমার হয়ে গেল আরকি ওখানে বসে, বসে। অনেক বন্ধু-বান্ধব নেই, সুতরাং তাদের সঙ্গে খুব একটা চ্যাট করে সময় কাটাবার সময় আমার নেই। মার খবর রোজ নেওয়া, শাশুড়ি মা আ বা আমার যা, যা রেসপন্সিবিলিটি সেটা করা। তো সবসময় আমি ব্যস্ত। আমার মোদ্দা কথা হচ্ছে আমি সবসময় ব্যস্ত। আর মানে ডায়েট? ডায়েট তো করি না। আমি সবই খাই। একদমই করো না? একদমই না। আমার আমার কফিতে এসছে চিনি দেওয়া। চিয়ার্স। মানে চিনিও খাও? চিয়ার্স! ইয়েস। ডেফিনিটলি আমারও কফি কিন্তু এটা চিনি চিনি ছাড়া ছাড়া। খাচ্ছি। কিন্তু তুমি চিনি একদম মানে সবসময় খাও? হুম, এবং বাকি সমস্ত নাইস। খাবার? খুব ভালো হয়েছে। সব খাই গো। আমি সব খাই। আমার খাবার ইভেন আমি আইসক্রিমও খাই। হুম, হ্যাঁ। মিষ্টি? এবং খুব ভালো লাগে মানে ধরো ডিনার-টিনার করার পরে আমার খুব ভালো লাগে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে একটু আইসক্রিম খেয়ে আসতে। বিশেষ একটা ব্র্যান্ডের আইসক্রিম আমি খুব ভালোবাসি। আচ্ছা, আর সেটা কোকোনাট ফ্লেভার হতে হবে। ওকে। আমি কোকোনাট খেতে খুব ভালোবাসি। আচ্ছা। হ্যাঁ, কোকোনাট ওয়াটার বলো, কোকোনাট খেতে সেটা পাতলা হোক, মোটা হোক এবং আ যেই আইসক্রিমটা খাই সেটার মধ্যেও কোকোনাট ফ্লেভার কোকোনাট। তবে আমি জানি না তুমি কোন ব্র্যান্ডের কথা বলছো। তবে কোকোনাট আইসক্রিম এমনি খেতে খুব ভালো কিন্তু। খুব ভালো। আমার খুব পছন্দের একদম নাম্বার 1 এ নেই বাট খেতে ভালো। বেশ হ্যাঁ, ভালো খেতে হয়। সো ফিট থাকতে গেলে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এটাই মোদ্দা এক্সাক্টলি। কথা। মানে আমার মনে হয় যে তুমি খাও, মানে আমি খুব একটা উল্টোপাল্টা খাবার আবার খাই না কিন্তু। যে ফ্রাইস-ট্রাইস স্ট্রিট ফুড খেয়ে হুম। নিলাম বা খুব ফ্রাই খেলাম। হ্যাঁ, চিপস খেতে ভালোবাসি। ওটা আবার কন্ট্রোল করতে পারি না। তখন কিন্তু ভুলে যাই ফ্রাইড কি। কিন্তু আমি যে খুব মানে ইভেন আমি যদি ক্যাফেতেও যাই সেখানেও একটু মানে যেটা একটু স্বাস্থ্যকর খাবার সেটাই খাই। মানে খুব একটা ফ্রাই এটা ওটা খেয়ে নিলাম, লুচি খেয়ে নিলাম, মাংস খেয়ে নিলাম মানে ওরকম নয় আরকি। বাড়িতে তো ভীষণ লাইট খাবার হয় আমাদের। তো খাবার-দাবারটা একটু স্বাস্থ্যকর। হুম, মানে হুম। আমি খুব হেলথি খাবার খেতেই ভালোবাসি। কিন্তু সব খাও। সব খাই, সব খাই। বাট আই বার্ন মাই ক্যালোরিজ। ট্রু মানে নাচে? থ্রু নাচের মধ্যে থ্রু দিয়ে বা ডান্স, কাজের মধ্যে বাড়ির দিয়ে? কাজ, আপ ডাউন সারাক্ষণ। কিছু ফ্রি হ্যান্ড, কিছু স্ট্রেচিং মাঝে মধ্যে সেটাও খুব নিয়ম মেনে যে হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে এটা করব, ওরকমও কোনো ব্যাপার নেই। ঘুমোতে যাবার আগেও হঠাৎ মনে হলো করে নিলাম। হ্যাঁ, আরেকটা যেটা করি সেটা হচ্ছে যে আমার সারাদিনে অনেক কল আসে, অনেক WhatsApp আসে যেটা আমি কাজের মধ্যে থেকে আর দেখা হয় না বা ফোনটা হয়তো ধরা হলো না। সেটা আমি রাত্রিবেলা অবশ্যই ইদার কল ব্যাক করি বা রিপ্লাই রিপ্লাই করি। করো। হ্যাঁ, এটা করি। সেটা হচ্ছে সবটাই চলতে, চলতে। মানে ওইটা 20 মিনিটস টু হাফ অ্যান আওয়ার আমি যেহেতু বাড়িটা হুম, হুম। অনেকটা জায়গা নিয়ে তো আমার হাঁটা চলার জায়গা আছে আরকি। তো আমি প্রচুর ওয়াক করি। ওটা হতে পারে আমাকে কাজে দেয়। একদম। মানে নিজের মতন করে ফিট থাকা এবং হ্যাঁ, আ খুব একটা আমাকে সুস্থ নিয়মে রাখা। বাঁধা যায় না। কিন্তু আমি খুব একটা অনিয়মেও চলি না। এটাই হচ্ছে কথা। মানে একদম। আচ্ছা এবারে ফিরে আসি তোমার ছোটবেলা থেকে অভিনয় জীবনের শুরুর ঠিক ওই সময়টা। ছোটবেলা থেকে আমি তোমার ২-১ টা ইন্টারভিউ দেখছিলাম। সেটা শুনলাম ছোটবেলা থেকে শুনছিলাম যে তুমি নাচ ছোটবেলা থেকে শিখছো। হুম, এবং পরিবারে একটা এরকম কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল। সেখান থেকে তোমার নাচ শেখা, হ্যাঁ। নাচের মধ্যে আসা। কিন্তু নাচ করতে, করতে অভিনয়ে আসা কবে? সেটা কবে হলো? এই জানো তো মানে আমার যেহেতু এই গালে একটা টোল পড়ে, আমি হাসলেই না ছোটবেলায় সবাই বলতো, "দেখো ওর না শর্মিলা টেগোরের মতো টোল পড়ে।" শর্মিলা টেগোর কে আমি তখন জানতাম না। হুম, হুম। আমি তো তখন খুব ছোট মানে ভীষণই ছোট। ধরো ২ বছর, ৩ বছর, ৪ বছর কত ছোট সেটাও আমার মনে নেই। কিন্তু এই যে শর্মিলা টেগোর এবং সে যে একজন বিশেষ একজন সুন্দরী, সে যে তারপরে পরে বুঝলাম সে একজন অ্যাক্ট্রেস। তখন আমার মনে হলো কি গালে টোল পড়লেই বোধহয় হিরোইন হওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার কাকা আমাকে ভীষণ ভালোবাসতেন। আমার কাকা শুধু বলত, "বুবনের চোখ দুটো" হ্যাঁ, তখন বোধহয় চোখ দুটো ভালো লাগতো কাকার। তো আমার শুধু মনে হলো চোখ দুটো ভালো হলে আর গালে টোল পড়লেই হিরোইন হওয়া যায়। তো ওইটা না ছোটবেলা থেকে মাথায় ছিল জানো? আর আমার বাড়িটা ভীষণ স্ট্রিক্ট। আমার
বাবা, মা, আমার কাকা বা আমার মামার দিকে সবাই ওরা ভীষণ স্ট্রিক্ট। আমি ফিল্ম অ্যাক্ট্রেস হব সেটা ওদের কাছে আর কি হুম, হুম। ভুলভাল একটা প্রফেশন বেছে নিচ্ছি, এরকম আচ্ছা, একটা ব্যাপার আচ্ছা। ছিল। হুম, সেটা হুম। পরবর্তী সময় যখনই আমি বলার চেষ্টা করেছি, ওটাকে জাস্ট কাটিয়ে দেওয়া, ওদিক থেকে আমার ফোকাসটাকে জাস্ট সরিয়ে দেওয়ার ব্যবস্থা ওরা করেই রাখতো আর কি। হুম। হ্যাঁ, তো আমি তো পড়াশোনা করছিলাম, নাচ করছিলাম। আমার একজন নাচের মেকআপ ম্যান, ও জানতো আমার এই মনোবাসনা। তো আচ্ছা। ও আমার কিছু ছবি নিয়ে, ডিরেক্টর সুশীল মুখার্জি, উনি এখন আর নেই। তো উনি তখন হিরোইন খুঁজছিলেন বিষ্ণুপ্রিয়া চরিত্রের জন্য। তো ও আমার ছবিগুলো ওখানে দিয়ে তারপর উনি বললেন, "হ্যাঁ, ডাকো।" আমাকে এসে বলাতে আমি মাকে বললাম, "মা দেখো হবে না, নেবে না।" আমি ভাবতেই পারছি না, আমি তখন ক্লাস 10 এ পড়ি, যে আমাকে কেন নেবে? হুম, আমি হুম। একটা বাচ্চা মেয়ে, আমাকে তো নেবে না। হ্যাঁ, আমি মাকে বললাম, "মা নেবেই না, তুমি চলো না, একটু ডেকেছেন চলো না।" হুম, হুম। হ্যাঁ, মাকে উদ্দেশ্য করেই মিসেস দত্ত বলে উনি চিঠি পাঠিয়েছিলেন। বললাম, "তোমাকে ডেকেছে চলো।" বাবাকে লুকিয়ে মাকে নিয়ে গিয়েছিলাম দেখা করতে। এবং দেখা করতে যাবার সময় সঙ্গে সঙ্গে না উনি আমাকে কিছু ডায়ালগ পড়ালেন। উনি একটু হেঁটে, তখন আমার খুব লম্বা চুল ছিল, মানে বসলে চুলটা পেছনে ঢুকে যেত, মানে এতটাই হুম, হুম। লম্বা চুল ছিল। সেই চুলটা ওই ক্যারেক্টারটার জন্য দরকার ছিল। সব মিলে আমার হয়ে গেল, আমার মেজারমেন্ট নেওয়া হয়ে গেল, ব্যাস হয়ে গেল। মানে বাবাকে যে কিভাবে পটানো হয়েছিল তারপরে কি বললে একটাই, বাড়িতে এসে? বাবাকে তো তখন সবটা বললাম, বললাম বিষ্ণুপ্রিয়া সুচিত্রা সেন করেছিলেন। আর আমার বাবা ম্যাড ফ্যান ছিলেন সুচিত্রা সেনের। আচ্ছা, মানে কিরকম একটা মনে হলো যে সুচিত্রা সেন বিষ্ণুপ্রিয়া করেছে, আমার মেয়ে করবে, আচ্ছা ঠিক আছে একটাই তো করবে। আচ্ছা। ওই একটা ছবি করতে করতে একটার পর একটা চলে আসলো আর কি। আর তারপর করতে থাকলাম, আর শোনার দরকার নেই, করতে থাকলাম। তবে হ্যাঁ, স্ট্রাগলটা আমার না, মানে হুম, হুম। ইন্ডাস্ট্রিতে মানুষের তো স্ট্রাগল করতে হয় কাজের জন্য। আমার স্ট্রাগলটা সবসময় বাড়িতে করতে হয়েছে। বিকজ আমার, মানে দেখো, পড়াশোনাগুলো একাডেমিক, আমার ধরো ক্লাস 10 এ যখন পড়ি তখন, তার মানে কি আমার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব কটা তো আমার ক্যারিয়ারের ওপর দিয়ে গেছে। হুম, হুম। তো এবারে যখনই ধরো একটা পরীক্ষা আসছে, ফোন মানে ধরার তো কোনো প্রশ্নই নেই। বাবার হচ্ছে সোজা কথা, এখন ৩-৪ মাস পরে ওকে যোগাযোগ করবেন। ওই ৩-৪ মাস কিন্তু আমি প্রফেশন থেকে ছুটি হয়ে গেল আমার। হুম। বুঝেছো? এবার প্রত্যেকবার আমার নিজেকে নতুন মনে হয়েছে। তারপরে কাজটা পেতে অসুবিধা হয়নি? না, যেহেতু কয়েকজন মানুষের সঙ্গে যোগাযোগ ছিলই, বা আমার ধরো যে কাজটা করছিলাম সেই কাজটা রিলিজ হচ্ছে বা আচ্ছা। সেই কাজটা ডাবিং হচ্ছে হুম, হুম। ৩-৪ মাস, তখন তো একটা ছবি হতে সময় লাগতো। আজকাল যেমন, আই এম সরি, হুম, নো ইটস ওকে। আজকাল যেমন ধরো একটা ছবির শুটিং করতে ১০ দিন, ১২ দিন, ম্যাক্সিমাম ১৫ দিন দেখবে ছবির শেষ। হুম, আমাদের সময় তো একটা ছবির শুটিংই চলতো ১ মাস, ১.৫ মাস। তার বেশ কিছুদিন পরে তারপর ডাবিং, তার বেশ কিছুদিন পরে রিলিজ হচ্ছে। সুতরাং মানে কন্টিনিউশন থাকতো, হুম, হুম। কিন্তু প্রত্যেকবারই আমার কিরকম নিজেকে নতুন মনে হতো যে, মানে ৩-৪ মাস গ্যাপটা তো অনেকটা গ্যাপ। একটা পরীক্ষার জন্য গ্যাপ, এবং শুধু তো ফাইনাল পরীক্ষা নয়, হাফ ইয়ারলি তার গুলোও মধ্যে তো, পরীক্ষা হ্যাঁ। রয়েছে। তো তো ওই সেখান থেকে শুরু। স্ট্রাগলটা বাড়িতে খুব আমার করে যেতে হয়েছে বরাবর। মানে সেটা মানে শুরু থেকে যখন তুমি আস্তে আস্তে সমস্ত সে সময়ের জনপ্রিয় তারকাদের সঙ্গে অভিনয় করতে শুরু করলে তখনও স্ট্রাগল ছিল একদম, বাড়িতে? একদমই তাই। হ্যাঁ, আমি বরং একটু স্বাধীন হলাম বিয়ের পরে। তাই? হ্যাঁ, হ্যাঁ, উনি আচ্ছা। খুবই মানে সাপোর্টিভ, উনি বোঝেন সবকিছু। হুম, হুম। এবং আমি সত্যি কথা, মানে স্বাধীন হয়েছি বিয়ের পরে। বিয়ের আগে অবধি আমি খুব ভয় পেয়েছি আমার বাবাকে। তুমি জানো, এখনো এটা না আমার মধ্যে রয়ে গেছে। রাত ৮টা বাজলেই আমি ছটফট করি বাড়িতে ফিরে আসার জন্য। এই রাত ৮টাটা ৬টা থেকে ২ ঘন্টা বেড়েছে বিয়ের পরে। হ্যাঁ, মানে বিয়ের আগে ছিল যে মানে স্কুল থেকে এসে ব্যাগটা ছুঁড়েই নিচে খেলতে যাওয়া। আমি খেলতে খুব ভালোবাসতাম, আর আমি স্পোর্টসেও খুব ভালো ছিলাম। ওকে। হ্যাঁ, আমি স্কুলে স্পোর্টসে সবসময় আমি সবকিছুতে চ্যাম্পিয়ন হতাম। হুম, হুম। চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডটাও আমি পেতাম আর কি। ৩টে হুম, হুম। জিনিসে আমরা নাম দিতে পারতাম। তো ওই আ কি বলবো, মানে দৌড়োদৌড়ি, খেলাধুলো, ব্যাডমিন্টন সবকিছু এগুলো, এবার সবটাই হচ্ছে মা, বাবা এসে যাবার আগে, মানে বাবা এসে যেন দেখেন যে ছেলেমেয়েরা সবাই বই নিয়ে বসে গেছে। ওকে। হ্যাঁ, পড়ি না পড়ি বাবা দেখছে যে সবাই বসে আছে। ওটাতেই বাবার একটা স্যাটিসফ্যাকশন, আমাদেরও মনে হলো যাক বাবু এবারে বকবে না। হ্যাঁ, তো ওটা ওই ৬টা এখন হয়েছে ৮টা। ওকে। মানে মানে আমার সেটা তুমি স্কুলটা নিজের ছুটি থেকে মানে হয় ক্লকটা হয়ে গেছে ৮টা। এক্সাক্টলি, হ্যাঁ, মানে ওকে। আমার স্কুলটা ৮টায় ছুটি হয়। মানে
ছুটির আগেই সব একদম গাড়ি রেডি থাকবে, ছুটি হলো গাড়িতে বসলাম, বাড়ি এলাম গোছের। আমি যদি কোথাও বন্ধুদের সঙ্গে কোনো ক্যাফেতেও যাই, এই ৮টা বেজে গেছে, আমার বাড়ি যেতে হবে, মানে কেউ আমায় বকবে না, কিন্তু কিন্তু ওটা কেন জানি এটা হয়ে গেছে যে মানে মানে ওটা তোমার ব্লকের মধ্যে ঢুকে গেছে, মানে ঢুকে হয় গেছে না ওই যে ছোটবেলার হ্যাঁ ভয়টা আমার। এটা কিন্তু আমার মেয়ে পাত্তাও দেয় না আমাকে। ৮টা, ওর যতক্ষণ লাগবে ততক্ষণ, এখন শুটিং এর ডেফিনেটলি। জন্য। আর আমি যেভাবে আমার মেয়েকে সাপোর্ট করি, এই সাপোর্টটা আমি যদি বাড়ি থেকে পেতাম, আহা। আচ্ছা, ছোটবেলায় তাহলে বাবা মায়ের সাপোর্টটা ততটা তুমি না, এক্ষেত্রে বাবার তো পাওনি, একেবারেই না, তবে মা মা, সাপোর্টিভ ছিলেন। হ্যাঁ, মা আমার জন্য খুব পরিশ্রম। ধরো এখন যেমন আর্টিস্টরা সবাই আউটডোরে একাই চলে যায় বা শুটিংয়ে একাই যায়, আমি কোনোদিন আমার মেয়ের শুটিংয়ে যাইনি, কোনো দিনও না। হ্যাঁ, এই পুরুলিয়াতে ওর একটা শুটিং ছিল, আমি পুরুলিয়া বেড়াতে যাবার আমার খুব ইচ্ছে, সেই কারণে ওর সঙ্গে গিয়েছিলাম, কিন্তু ও আলাদা আমি আলাদা। আমি আমার মতো পুরুলিয়া ঘুরেছি, কিন্তু ওর শুটিংয়ে যাওয়া, যেমন আমি একটা রোমান্টিক সিন করছি, আমার মা এখানে বসে আছে, এখানে আমি রোমান্টিক সিন করছি, এটাও হয়েছে, কিন্তু আমি কোনোদিন আমার মেয়ের সেটে যাওয়া কোনোদিনও করিনি। মা আমাকে পাহারা দিচ্ছে ওইভাবে না, মাও বুঝছে না যে আমার অসুবিধা হবে, আমিও মাকে বলতে পারছি না, মা তুমি একটু ওদিকে গেলে আমার ভালো হয়। তো কিন্তু অসুবিধা হয়নি কাজ না, করতে। তবে মা খুব সাপোর্টিভ, মা আমার সঙ্গে সবসময় শুটিংয়ে গিয়েছেন, থেকেছেন, সবকিছুতে হেল্প করা, এগুলো। আচ্ছা, এই যে এত ভালো ভালো পরিচালক, নামকরা পরিচালকের সঙ্গে কাজ করেছো, বিশেষ করে কয়েকজনের নাম বলতেই হয়, তার মধ্যে প্রভাত রায়, হুম, তরুণ মজুমদার, তো, সুখেন দাস, এদের পরিচালনায় কাজ করেছো, এবং তারপরে একটা দীর্ঘ বিরতি। হুম। কেন, মানে এই বিরতিটা কেন? মানে তখন কি অ্যাকচুয়ালি কাজ? আমার কন্টেম্পোরারি যারা রয়েছেন, হুম হুম। তাদের তুলনায় তো আমার অনেকটা আগে বিয়ে হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, মানে আমার আমার যথেষ্ট আগে বিয়ে হয়ে হুম হুম। যাওয়ার জন্য সেই সময় একটা প্রবলেম ছিল ইন্ডাস্ট্রিতে, হিরোইনের বিয়ে মানে হিরোইন অফ। ওকে। এখন আমার যারা কন্টেম্পোরারি, যাদেরকে আমি বলতে চাইছি, ওরা অনেকটা পরে বিয়ে করেছে, ওরা কিন্তু এই প্রবলেমটা কেউ ফেস করেনি, আমি যেটা করেছি। আরেকটাও কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড এনআরআই ছিলেন বলে আমাকে সবাইকে জানাতে হয়েছিল যে আমি বিয়ের পর বাইরে চলে যাব, তো আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করো। হুম হুম। সেটা আমার ভাসুর মশাইও বলেছিলেন, কাউকে বিপদে ফেলার দরকার নেই, সবাইকে জানিয়ে দাও। তো ওইটা বোধহয় সবগুলোই কারণ আর কি, মানে ওটা বোধহয় একটা আমাকে, কিন্তু আমি বিয়ের ইমিডিয়েট পরে কিন্তু অনেকগুলো ছবি করেছি জানো, কেঁচো খুঁড়তে কেউটে, আমার সব মানে ম্যাক্সিমাম হিট ছবিগুলো আমার বিয়ের পরে পরে, কেঁচো খুঁড়তে কেউটে। আমার হাজব্যান্ড একটা ছবি প্রডিউস করেছিলেন, সেদিন চৈত্র মাস, হুম। ভীষণ হিট, ভীষণ ভালো ছবি, প্রভাত দা একদম। ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, তারপর তোমার মিত্তির বাড়ি ছোট বউ, এখনো আমি যদি ধরো একটু ইন্টেরিয়ারের প্রোগ্রামে যাই না, মিত্তির বাড়ি ছোট বউয়ের ডায়লগ বলতে বলে, কেঁচো খুঁড়তে কেউটের ডায়লগ বলতে বলে। মানে আমি আমার স্বপ্ন নিয়ে বলে একটা খুব সুন্দর ছবি করেছিলাম, যেটা গুলজারের গুলজারের কিনারা হুম হুম। ছবি, হুম হেমা হুম। মালিনী হুম ছিলেন। হুম। তো হেমাজির ওই চরিত্রটা আমি করেছিলাম স্বপ্ন নিয়ে, ওই সেম স্ক্রিপ্ট, শুধু বাংলায়। আহ, এরকম বেশ কিছু আমি আরো মনে করতে পারছি না। বিয়ের ইমিডিয়েট পরেও কিন্তু অনেকগুলো ভালো ভালো খুব হিট ছবি আমি করেছি, কিন্তু তারপরে একটা অদ্ভুতভাবে গ্যাপ পড়ে গেল, আমি নিজেও বলতে পারবো না, মানে অনেকগুলো কারণ আমি ঠিক বলতে। আর আমি না খুব একটা, মানে তুমি আমার সামনে বসে যদি গল্প করো, এই জানো তো ইন্দ্রাণী, আমি 10টা ছবি প্রডিউস করছি, আমি একবারও বলবো না তোমার কোন ছবিটায় আমি আছি বা তোমার দুটো ছবিতে আমি আছি, তো এটা আমি বলতে পারবো না, মানে এটা মানে আমার ওটাই নেচার। আমি জানতে চাইছিলাম, তুমি কখনো অ্যাপ্রোচ করোনি? না, আমার শুধু মনে হচ্ছে সবাই জানে তো আমি কাজ করছি, আমার ছবি এত ভালো চলছে, তো আমাকে ওনারা ডাকবেন, আমি ওটা বলতে পারিনি। হ্যাঁ, তারপরেও আরেকটা হচ্ছে যে যেহেতু আমাকে খুব বাইরে যাওয়া আসা করতে হতো, হুম হুম। তাতে আমার যারা বন্ধুরা, তারা সবাই, মানে ইন্ডাস্ট্রির বন্ধুরা, তারা সবাই ও তো বাইরেই থাকে। মানে ধরো আমি যদি বেড়াতে গেছি কোথাও 10 দিনের জন্য কি 8 দিনের জন্য, যেমন আমরা ট্রিপে যাই, হুম। তো মানে 3 মাস পরেও ও তো সুইজারল্যান্ডেই এখন আছে, ওখানেই থাকে, মানে এটাই হয়েছে, হয়তো ওটা আমি 10 দিনে ঘুরে চলে এসেছি, কিন্তু ওটা তো আমি আর ফোন করে করে সবাইকে জানাচ্ছি না, দেখো আমি কিন্তু এসে গেছি। হ্যাঁ, ওটা, আর তখন তো সোশ্যাল মিডিয়ার এত অ্যাক্টিভ নয়, ছিলই না রাধার। ছিলই না, এক্স্যাক্টলি। ছিলই না। তো তো এটা কি কোথাও তোমার একটা খারাপ লাগার জায়গা যে মানে? হ্যাঁ, ওই সময়টা তো আমি মিস করেছি, আর ওই সময় আমার ইনোসেন্সটাও আমার অন্তরায় ছিল।
হুম। মানে এখন হলে তো আমার সোশ্যাল মিডিয়াই আমায় হেল্প করে দিত, আই এম ইন টাউন, তাই না? বা আমরা বাইরে গেলেও আমরা তো সবাই ছবি পোস্ট করতে ভালোবাসি, মানুষজনকে জানাতে ভালোবাসি। তো সেটা তো তখন ছিল না। কিন্তু এখন এখন আর এগুলো ভেবে তো কিছু লাভ নেই, মানে ভেবে কি একদম। করব? আর আমি কাউকে দোষও দিই না, হয়তো আমার এটা ভাগ্যে ছিল না। ইনফ্যাক্ট আমি ভাগ্যে ভীষণ বিশ্বাস করি, হুম। ভীষণ। মানে আমি জ্যোতিষীতে বিশ্বাস করি সেটা বলছি না, আমি ভাগ্যে খুব বিশ্বাস করি। মানে তুমি আমার বিশ্বাস করো যে ডেস্টিনি যেটা আছে সেটাই হবে। সেটাই হবে, বাহ! সেটাই আর হবে। কাজটা তোমাকে করতে হবে। কাজটা করতে হবে, কাজটা করতে ভালোবাসি। এবারে দেখো, আমি যে পরিশ্রমটা করি, আমার ডেস্টিনি খুব ভালো হলে হয়তো আমি আরো দূরে রিচ করতাম। আর যদি আমার ডেস্টিনিতে নেই, কিন্তু আমি যে পরিশ্রমটা করি তার জন্য হয়তো এই জায়গাটায় টিকে আছি, সেটাও হতে পারে। সুতরাং ডেস্টিনিটা আমার কি আছে সেটা ভেবে আমি আহ, মানে আমার অ্যাটেনশন, আমার ফোকাস আমি সব চেঞ্জ করব সেটা নয়। আমি যেটা করতে চাই, যেটা হতে চাই, সেটার জন্য চেষ্টা আমার জারি থাকবে। একদম। কয়েক বছর আগে শিবপ্রসাদ দার দুটো ছবিতে পরপর তোমাকে পাওয়া গেছে এবং তার মধ্যেও কয়েকটাতে রয়েছে, বাকি অন্য বেশ কয়েকটা ছবিতে তুমি রয়েছো। তো এই যে ধরো এত বছর পরে যখন তুমি আম, এই ফিল্মে যখন কাজে ফিরলে, মানে ঠিকঠাক ভাবে কাজে ফিরলে, কাজ তো তুমি করছিলেই, মানে অভিনয় না হলেও নাচটা তোমার সঙ্গেই ছিল, তখন এসে কি কোনো পার্থক্য অনুভব করলে কাজ করতে গিয়ে? পার্থক্য বলতে, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আহ, সেখানে হঠাৎ শিবপ্রসাদ আমাকে দেখে, আরে বাহ! তো এইটা, ওর ওয়াটা আমার কাছে একটা অ্যাসেট হলো, হ্যাঁ, হুম যে ও হুম আমাকে এটা বললো। এবং তারপরেই ওই ছবির রুমাদি ছিলেন, আম, আহ, আমাদের ডিজাইনার। হুম। তো রুমাদি আমায় ফোন করে বললো, শোন, তোকে কিন্তু শিবপ্রসাদ ডেকেছে, তুই একটা শাড়ি পরে যাবি, গিয়ে দেখা করবি, একটা ছবির জন্য তোকে ভাবছে। আমি তো সুন্দর করে শাড়ি পরে একটা কপালে টিপ পরে চলে গেলাম। তো শিবু আমাকে সিলেক্ট করলেন ওই বেলা শেষের জন্য। এইভাবে অনেকটা বছর পর, প্রায় 10-12 বছর পর আবার আমার কাজ শুরু হলো। এবং তারপর মানে বেলা শুরু বেলা শেষ দুটোতেই। হ্যাঁ, শুরুটা তো মানে সিকুয়েল, হুম ন্যাচারালি হুম সেম হুম আর্টিস্ট সবাই। হুম হুম এবং তার মাঝখানেও আরো অনেক ছবি আবার ছবিতে আসা হলো আবার। তবে মাঝখানটাতে দেখো, আমি কাউকে কেন দোষ দেব না বা খুব দুঃখ করব না, আমি তো অন্য আরেকটা জিনিসও খুব এনজয় করেছি। আমি সংসার এনজয় করেছি, আমার বেবি আমার চোখের সামনে বড় হচ্ছে, সেটা আমি এনজয় করেছি। আমি আমার স্কুল, আমার ডান্স ট্রুপ নিয়ে আমি এত বিজি থেকেছি, দেশে বিদেশে এত শো। মানে আমাদের কোনোদিন অফ সিজন বলে কিছু ছিল না। মানে হয় না, সিজনে হুম শো হুম বেশি হয়, হুম হুম তো আমি অফ সিজনেও শো করতাম। মানে তখন অফিস ক্লাবগুলো ছিল, এখন যেগুলো নেই আর কি। তো কালচারাল শো বিভিন্ন হলে, তো এত শো থাকতো। শো মানেই হচ্ছে প্র্যাকটিস, হুম হুম। নতুন কিছু করার ভাবনা চিন্তা, নতুন কস্টিউম করা। তো আমি সব সময় ব্যস্ত। তো সেটাও আমি এনজয় করেছি। ফিল্মের সঙ্গে যুক্ত থাকলে এই দিকটাও আমার আবার দেখা হতো না। একদম। হ্যাঁ, তো ডেফিনিটলি ফিল্ম করতে গিয়ে যে ইন্দ্রাণী দত্ত পরিচিতিটা আমার হয়েছে, সেটা আমার নাচের জন্য। আমার থেকে অনেক অনেক ভালো নৃত্যশিল্পী, তারা যতটা জায়গা পাননি, আমি সেই জায়গাটা পেয়েছি। হয়তো এই একদম ফিল্মের এই পরিচিতিটা আমাকে হেল্প করেছে। ঠিক। তো সুতরাং মানে ওই সময়টা তুমি এই কাজটা অভিনয় না থাকলেও তুমি এমন একটা কাজের মধ্যে ছিলে যেটা তোমার প্যাশন, যেটা তোমার ভালো লাগা, একদমই, তো সেই সময়টাকেও তুমি এনজয় করেছো একদম এনজয় একই করেছি, রকম ভাবে। একদম। এবং বলতে পারো যে যখন আমি শুধু নাচ করতাম, অভিনয়ে আসিনি, তখন নাচই করতাম। হুম হুম নাচের মধ্যে অভিনয়টা একটা যে অংশ খুব বড়, সেটা হয়তো ভাবনা চিন্তা করতাম না, সেই ম্যাচুরিটিটা ছিল না আমার মধ্যে। এবং যখন ছোট বয়সেই তো অভিনয়ে এসেছি, এবং অভিনয় অভিনয় করতে গিয়েও আমার মনে হয়েছে নাচটা আমাকে হেল্প করছে। একটা না রিদম তৈরি হয় শরীরের মধ্যে, সে রিদম আমাদের সবার শরীরের মধ্যে আছে। হুম কিন্তু এই যে ঠিক কোন সময়টা আমি চেয়ার থেকে উঠে ওখানটা গিয়ে দাঁড়াবো, হুম। এবং এই এই বিটটা যে স্প্যানটা আমার কাছে রয়েছে, ওর মধ্যে আমাকে পৌঁছতে হবে, এবং সেটা দেখতে ভালো লাগবে, এগুলো তো কেউ বলে হয়তো দিতেন না। একদম। নিজে এইটা যে করতে পারা। এবং আমি অনেক ছবিতে কাজ করেছি, যেই সব ছবিতে নাচও করেছি যেখানে কোনো ডান্স ডিরেক্টর ছিল না।
তুমি কোরিওগ্রাফ করেছো। হ্যাঁ, সেটা ওকে। ডিরেক্টর বলে দিয়েছেন এটা এই করো বা হুম, হুম। ধরো আমি এক্ষুনি যেমন কেঁচো করতে কেউটের কথা বলছিলাম। চিরঞ্জিত দা আমায় বলে দিতেন, "এইভাবে করো, এখান থেকে এই এসো, এখান থেকে এই যাও।" মানে যেটা যেভাবে বলে দিতেন আমি ২-৩ রকমের ভাবে দেখাতাম ওনাকে, "হ্যাঁ, এইটা করো।" তো এইটা যেমন এটা অনেক ছবিতে এখানে যেমন চিরঞ্জিত দা বলে দিতেন, এরকম অনেক ছবি যেখানে ডিরেক্টর বলছেনই না বা গানটা জাস্ট দিয়ে দেওয়া হয়েছে। হুম, হুম। একটা মাঠ দিয়ে দেওয়া হয়েছে, বৃষ্টি পড়ছে, শুধু বৃষ্টির জল ভেজাচ্ছে। হিরো সে খুব তার শরীর খারাপ হয়েছে বলে বারান্দায় মুড়ি দিয়ে বসে আছে। সে হুম। দেখছে যে একজন নায়িকা সে ঘুরে ফিরে বৃষ্টিতে ভিজে, ভিজে নাচ করছে। এটা আমিই করলাম। মানে এটা তো এরকম প্রিপেয়ার করার সময় পেতে তুমি। ধরো অনেক আগে গানটা দিয়ে দেওয়া হলো, তুমি কোরিওগ্রাফ করে রেডি করে রাখলে। হ্যাঁ, মানে গানটা হয়তো আগের দিন রাত্রিবেলা পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, তো ওই একটু ভেবে নিলাম। তখন মানে খুব একটা অসুবিধে কিছু হয় না। যারা নাচের মধ্যে থাকে তাদেরকে একটা গান দিলে তক্ষুনি তারা একটা মানে সেই গ্রাফ করে মুদ্রাগুলো যেখানে যেটা ব্যবহার হবে সেটা হ্যাঁ, হ্যাঁ, অটোমেটিক্যালি এসে যায়। অটোমেটিক্যালি হয়ে যায়। নাচ ওকে। করতে ভালোবাসি তো হয়ে যায় ওটা। ওটা নিয়ে খুব একটা সমস্যা হয় না। আ কিন্তু এরকম অনেক হয়েছে। সুতরাং নাচটাও আমাকে অভিনয়ের ক্ষেত্রে হেল্প করেছে। আবার ধরো আ যখন পরে ডান্স ট্রুপ আমার ফর্ম করেছি, সেই সময় কিন্তু অনেক ডান্স ড্রামা তৈরি করেছি। হুম, হুম। বা ডান্সের মধ্যেই আম আ যেই গানগুলোর মধ্যে খুব অভিনয় অংশ আছে, সেটা তো আমাকে আমি এতদিন অভিনয় করেছি সেটা আমাকে হেল্প বুঝিয়েছে, সেটা করেছে। আমাকে শিখিয়েছে, হুম, সেটা হুম। আমি এপ্লাই করতে পেরেছি। মানে একে অপরের পরিপূরক একে হয়েছে অপরের আরকি। পরিপূরক। সুতরাং দুটোই আমার কাছে সমানভাবে প্রেমের। একদম তাই।